নারী রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা কোনো সংস্থার প্রধান হতে পারবে না। এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশের এটা ঘোষিত নীতিও। এই অবস্থান সংবিধানের অনুচ্ছেদ ২৭ ও ২৮ এর সরাসরি লঙ্ঘন। আরপিও অনুযায়ী কোন দল যদি সংবিধানের মৌলিক কাঠামোর লিঙ্গ সমতা বিরুদ্ধে অবস্থান নেয় তবে সে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলযোগ্য। রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া একটি চরম অসাংবিধানিক আদর্শ। ৪. সুনির্দিষ্ট অভিযোগ সম্প্রতি ডক্টর শফিকুর রহমান কর্তৃক নারীদের উদ্দেশ্যে প্রস্টিটিউট বা পতিতা শব্দ ব্যবহার এবং নারী নেতৃত্ব নিয়ে তাদের দলগত বিদ্বেষমূলক অবস্থান কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, বরং এটি বাংলাদেশের সমগ্র নারী সমাজের সাংবিধানিক অধিকার ও সম্ভ্রমের উপর সুপরিকল্পিত আঘাত। ৫. আমাদের আইনি দাবি ও প্রত্যাশা। নারী সম্মান ও সাংবিধানিক অধিকার কোনো রাজনৈতিক আপোষের বিষয় হতে পারে না। এমত অবস্থায় আমরা নিম্নোক্ত দাবিগুলো উত্থাপন করছি: নিবন্ধন বাতিল ও পর্যালোচনা। সংবিধান ও আরপিওর শর্ত লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা। আইনগত ব্যবস্থা: ডক্টর শফিকুর রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য প্রচলিত ফৌজদারি ও সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত করা। প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা: নারী সমাজকে হেয় করার দায়ে তাকে অবিলম্বে প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য করা। জিরো টলারেন্স নীতি: নারী বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত অবস্থান গ্রহণ করতে হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের আইনের শাসন সবার জন্য সমানভাবে বলবৎ থাকতে হবে। আমরা আপনার নেতৃত্বে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি, সদয় বিবেচনার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যাশায়। বিনীত নিবেদক নীলা ইসরাফিল, আহ্বায়ক সচেতন নাগরিক সমাজ, এবং আমি সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে সদস্য সচিব রুবায়েত ফাতেমা তুল। এবং অনুলিপিটা পৌঁছে যাবে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, মাননীয় মন্ত্রী আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আচ্ছা, আমাদের আহ্বায়ক একটু শারীরিকভাবে অসুস্থ থাকায় উনি আসতে পারে নাই, এই জন্য আমি সবার হয়ে আমি এটা করে শোনালাম। দীর্ঘদিন পরে কেন এটা, যেমন আমি তো প্রায় আজকে থেকে প্রায় 20 দিন আগে কথা বলি, এতদিন পরে কেন সংবাদ সম্মেলনটা করলে? আচ্ছা, আমি সতর্ক করি, এটার জন্য বলা হচ্ছে যে ওনার অ্যাকাউন্ট ভাইরাল ছিল, ওইটা নিয়ে কয়েকজনকে গ্রেফতার দেখানো আচ্ছা, ঘটনায় রাষ্ট্রপতি দপ্তরের একজনকে গ্রেফতার করা হয়েছে এবং এটি বিমানিত প্রমাণিত। সেখানে আপনি নির্বাচনের আগে তো যেটা করতে পারতেন বা তাৎক্ষণিক এটা করতে পারতেন যখন তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়। এর পরবর্তীতে যিনি সেক্রেটারি জেনারেল রয়েছে তারও টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এভাবে একটা পোস্ট দেওয়া হয়। আচ্ছা, আমি সব প্রশ্নের যদি একসাথে উত্তর দিতে চাই তাহলে আমার হয়তো কর্মে লেগে যেতে পারে। আমি বলি আপনাদেরকে স্পষ্ট করে। দেখেন, ইলেকশনের আগে চাইলে আমরা প্রেস কনফারেন্স করতে পারতাম, বাট আমার মনে হয় যে শুধু আমরা না, পুরো দেশের সবাই চাচ্ছিল যে শান্তিপূর্ণ একটা ইলেকশন হোক। এবং আমরা যে ইলেকশনের আগে আসলে এত এত বিষয় নিয়ে এত দেশের মধ্যে এত বিশৃঙ্খলা বা সবকিছু মিলা, আমরা চাচ্ছিলাম যে দেশের সরকার গঠনের পরে যে সরকার প্রধান থাকবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা তার কাছে আমরা আমাদের এই আবেদনটা জানাবো বা আমাদের এই দাবিটা জানাবো। আসলে এর আগের মুহূর্তে একটা বিদায়ী সরকারের কাছে আপনি যদি একটা দাবি জানান, সে আমাদের দাবিটা কতটুকু পূরণ করতে পারবে তার এই সময়, যে স্বল্প সময়ের মধ্যে। তো এই জন্য আমরা যারা বিভিন্ন শ্রেণী পেশার নারীরা আছি, মানে কথাটা যেহেতু বারবার হচ্ছে কর্মজীবী নারীদের নিয়ে হয়েছে, তো আমরা বিভিন্ন শ্রেণী পেশার নারীরা মিলে আমরা ঠিক করেছি যে আমাদেরকে প্রধানমন্ত্রী হতে যাচ্ছিলেন ওই সময়ে, বা যিনি এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, ওনার কাছে আমরা এই আবেদনটা জানাবো। এবং এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি হয় নাই সেটা সরকার নতুন করে এটাকে খতিয়ে দেখুক, এটা নিয়ে তদন্ত হোক। এবং আমরা চাই যে যে কোনো ব্যক্তি বা যে কোনো রাজনৈতিক দল হোক, কেউ যেন নারীদেরকে ছোট না করে, কোনো কর্মজীবী নারীদেরকে যেন ছোট না করে, কোনো নারীকেই যেন ছোট না করে। আমাদেরকে আসলে মানুষ হিসেবে দেখা হোক। আমরা সমাজে পুরুষের সাথে মানে নারী পুরুষ আলাদা না করে সবাইকে মানুষ হিসেবে দেখা হোক, সবার আসলে সুযোগ সুবিধা সম্মান সমান হোক। আমরা দেখবো অনলাইনে এবং অফলাইনে
আসছে কিংবা বিএনপির মধ্যে কিংবা তাদের মতো না, তাদেরকে তারা ব্যবসায়ী মনে করে। এটা হয়তো হতেও পারে কিংবা নাও হতে পারে, কিন্তু তাদের কিন্তু আসলে আমাদের প্রতি যে আচরণটা সেটা ব্যবসায়ীর জন্য আমরা এটা শত শত হাজার হাজার আপনারা নিজেরাও জানেন, আমরাও সেটা করছি। না, আরেকটা বিষয় হচ্ছে যে এটা যে শুধুমাত্র এক্স অ্যাকাউন্টের বিষয় তা না, আমরা তাদের জামায়াতে ইসলামের বিভিন্ন আহ, 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 উপরের নেতৃবৃন্দ যেটা তারা এবং বর্তমান সংসদ সদস্য একজন আছে সাতক্ষীরার, যিনি কিনা তার বক্তব্যে খুব সম্ভবত, আমি যদি ভুল না হয়ে থাকে, এটা খুব সম্ভবত বিবিসি কে দেওয়া তার এক বক্তব্যে বলছিল যে নারীরা মাহারাম ছাড়া বের হইতে পারবে না। তো আমরা কি এখনো সেই যুগে আছি যে নারীরা মাহারাম ছাড়া বের হইতে পারবে না, যেখানে নারীরা সব জায়গায় সব ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারছে? তো না, উনি বলেছিলেন ওনার একটা বক্তব্য এরকম যে নারীরা কাজ করতে পারলেও, যেটা ভিডিও রেকর্ড আছে, আপনারা হয়তো দেখেছেন যে নারীরা কাজ করতে পারলেও সেখানে তার বাবা অথবা তার ভাই অথবা তার সন্তানকে নিয়ে যেতে হবে, মাহারাম ছাড়া বের হতে পারবে না। আমরা কি এখন তো সেই যুগে আছি নাকি? একটা দেশের পুরুষের সাথে আহ নারীরা, আমরা যতটুকু জানি বাংলাদেশে মনে হয় 52% হচ্ছে নারী। তো একটা দেশের পুরুষের সাথে যদি নারীরা সমানভাবে কাজ না করতে পারে, তাহলে সেই দেশটা কিভাবে এগিয়ে যাবে? তো আমরা আমাদের মেইন বিষয়টা হচ্ছে যে আমরা মানুষ হিসাবে এই দেশে মাথা উঁচু করে বাঁচতে চাই, এবং আমরা নারীদেরকে আলাদা করে মাথায় করে রাখার কোনো ব্যাপার না। আমরা নারীরা মাথায় উঠে থাকতে চাই না, আমরা নিজের মতো বাঁচতে চাই, স্বাধীনভাবে শান্তিতে নিজেদের কাজ করতে চাই, এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আপনি যেটি বলেছিলেন যে জামাত ইসলামের যে নেতারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে, সেক্ষেত্রে আপনি এখানে বলেছেন যে তাদের নিবন্ধন বাকি চাচ্ছে, কেন চাচ্ছে? ওনারা তো না, দেখেন তাদের মানে আমার কাছে মনে হয় এটা আসলে ঠিক মুড সুইং এর মতো। মেয়েদের যেমন পিরিয়ড হলে মুড সুইং হয়, ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেছে, এক এক সময় এক এক কথা বলা হচ্ছে। বাট যদি মাপ চাইতে হয় সেটা অফিসিয়ালি নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এবং ধরেন জামাতে ইসলামের যিনি প্রধান, উনি একবার এক কথা বলছেন, আবার ওনার দলের বিভিন্ন নেতারা, এই যে আমি মেনশন করে দিলাম যে সাতক্ষীরার একজন সংসদ সদস্য, এক এক সময় ওনারা এক একজন এক এক কথা বলছেন। তো নারী বিদ্বেষী বক্তব্য কিন্তু থামছে না। এবং যে সাইবার বুলিং এর যে বিষয়টা, আমরা প্রত্যেকটা নারী কিন্তু বলতে পারবো যে আমরা প্রত্যেকে কিন্তু সাইবার বুলিং এর কি পরিমাণ সাইবার বুলিং এর সম্মুখীন হই। এবং কারোর ধরেন রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হইতে পারে, তার মানে এই না যে ফেক আইডি দিয়ে তাদের কি পরিমাণ, কত লক্ষ ফেক আইডি আছে সেটা সরকারের খতিয়ে দেখা উচিত, যে তারা কি পরিমাণ, যেটার কারণে মানুষ আসলে তাদেরকে বট বাহিনী বলে। তো এই যে বট বাহিনী যাদেরকে বলা হয়, কি পরিমাণ ফেক আইডি আছে, ফেসবুকের থেকে যদি সরকার যদি তথ্য নেয়, তাহলে কিন্তু এটা সঠিকভাবে এটার হচ্ছে যে যাচাই বাছাই করতে পারবে যে কি পরিমাণ ফেক আইডি। এবং এই ফেক আইডি গুলা শুধুমাত্র যে নারীদেরকে বুলিং করে তা না, এটা সবাইকে বুলিং করে, মানে তাদের মতের বাইরে যারা যায় আপনাকে বুলিং করতে পারে। তো তাদের মতের বাইরে যারা যায় সবাইকে বুলিং করে। তো আমরা চাই একটা, মানে আমাদের যে বর্তমান যে সরকার, তারা এটার একটা ওয়ান স্টপ সলিউশন করুক। যে যেমন ধরেন আপনার বর্তমান সময়ে আপনি সাইবার বুলিং এর শিকার হলে, সেটা যেই হোক, একটা পুরুষ হোক একটা মহিলা হোক, আপনি থানায় গেলে থানা কিন্তু এখন মামলা নিচ্ছে না। থানা বলবে আপনাকে কোর্ট দেখাবে, আপনি কোর্টে যাবেন, কোর্টে যে মামলা করতে, আপনি জানেন যে কোর্টের প্রসেসিং কিরকম, ল্যান্দি প্রসেসিং, তারপরে সেখান থেকে আবার সেটাকে তদন্ত দিবে, আসামিকে গ্রেফতার করানো কিন্তু এত সহজ বিষয় না। তো আমরা চাই এইটার একটা কঠিন আইন হোক, এবং এটা একটা ওয়ান স্টপ সলিউশন আসুক, কারণ এটা বাংলাদেশে একটা বড় একটা ব্যাধি হয়ে গেছে এখন। আপনি বর্তমান সময়ে যেটা দেখছেন যে বিগত 400 দিন কিভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের যে কন্যা ব্যারিস্টার জায়মা রহমান, সে কিন্তু নিজের একটা, তার বড় একটা পরিচয় আছে, সে একজন ব্যারিস্টার। তাকে নিয়ে তার একটা ভিডিও নিয়ে, আমি জানি না ওই ভিডিওটা তারই কিনা বা এআই দিয়ে বানানো হয়েছে কিনা, বা যেটাই হোক, তার ভিডিও হলো এইভাবে বুলিং করার রাইট কারো নাই। এবং যদি এটা এআই দিয়ে বানানো হয়, এটা তো আরো জঘন্যতম অপরাধ। তো এই যে দেখেন, যেখানে প্রধানমন্ত্রীর মেয়ে নিরাপদ না, সেখানে আমরা সাধারণ নারীরা এই দেশে কতটা বুলিং এর শিকার হচ্ছি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং প্রত্যেক শ্রেণী পেশার নারীরাই কিন্তু বুলিং এর শিকার হচ্ছে, সাথে পুরুষরাও বুলিং এর শিকার হচ্ছে। তো আমরা চাই এটার একটা ওয়ান স্টপ সলিউশন, সরকার আমাদেরকে এটার একটা ওয়ান স্টপ সলিউশন দিকে, আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের এটাই চাও। আমরা বিগত সময় যে উপদেষ্টা যারা ছিলেন, যে ফিমেল উপদেষ্টা, আমরা দেখেছি ফিমেল উপদেষ্টাদের কোনো নিউজ যখন আপনার অনলাইন পোর্টালে গেছে,
আপনারা জানেন, আপনারা সাংবাদিক, সেখানে তাদেরকে কিভাবে বুলিং করা হয়েছে। এখন বর্তমানে যারা 7 জন নারী সংসদ সদস্য হয়েছে তাদেরকেও কিন্তু বুলিং করা হচ্ছে, এবং 3 জন মন্ত্রী হয়েছে, তো তাদেরকেও কিন্তু বুলিং করা হচ্ছে। তো এই দেশে অ্যাকচুয়ালি সকল নারীদের, মানে কোনো নারী আমরা আসলে নিরাপদ বোধ করছি না। প্রত্যেক পেশার, উনি একজন লয়ার, আমি একজন উদ্যোক্তা, পাশে আরেকজন উদ্যোক্তা, এবং আপু আপু নিজেও একজন হচ্ছে যে উদ্যোক্তা, এবং উনি একজন একটি নারী সংগঠন চালায়, এবং আপনার আপু হচ্ছে একজন শিক্ষক। তো আমরা সকল আসলে যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের সকল শ্রেণী পেশার নারীরা, আমরা বিভিন্ন পেশায় আছি, তো আমরা নিরাপদে এই দেশে থাকতে চাই। তো এই বুলিংটা এটা মানে যত দ্রুত সম্ভব যদি আইনের কঠোর, শুধু আইন করা না, আমরা আইনের প্রয়োগটা চাই। কঠোর ভাবে আইনের প্রয়োগটা হোক, এবং আইনের প্রয়োগ হলেই কিন্তু এটা বন্ধ করা সম্ভব। আপনারা সচেতন নাগরিক সমাজের ভেতরে আসছেন, আপনারা সীমাবদ্ধ থাকবেন নাকি আপনারা মাথা থেকে আইন করেছেন? না, অবশ্যই এটা নিয়ে আমরা আইনি লড়াই করবো, এটা নিয়ে আমরা হাইকোর্টে রিট করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা যে বলছেন যে আইডি, আচ্ছা শুনেন, আপনারা যে বলছেন আইডি হ্যাক হয়েছিল, বাংলাদেশের মানুষ তো এখন তো বোকা না। একটা আইডি হ্যাক হলেও 2 থেকে 3 দিন লাগে সেটা উদ্ধার করতে। তারা যেখানে একজন নারী